पति भक्ति त मर्दैन, पापी पति भए पनि देशभक्ति त मर्दैन, चुत्थै देश भए पनि भन्ने नाटककार बालकृष्ण समको यो भनाइ आज उल्टो साबित भएको देखिएको छ। 7 जुनीसँगै बाँच्ने र मर्ने कसम खाए पनि पति शारीरिक रूपमा अस्वस्थ भएपछि पत्नीले परित्याग गरेको पीडादायी घटना सार्वजनिक भएको छ। बिमार पतिलाई पत्नीले परित्याग गरेपछि अहिले पति मन्दिरको चिसो भुइँमा सुतिरहेको कारुणिक दृश्य आज हामीले लिएर आएका छौँ। जानकारीका अनुसार राजगञ्जमा मानवता र पति पत्नीको सम्बन्धलाई लाजमर्दो बनाउने घटना सार्वजनिक भएको छ। एकजना बिमार अनि असहाय पतिलाई पत्नीले परित्याग गरेकी छन् भने पति अहिले मन्दिरको चिसो भुइँमा बस्दै आएका छन्। मन्दिरको भुइँमा सुती सुती बिमार सुभाष चक्रवर्तीले बताएअनुसार उनी एक समय यसै क्षेत्रमा बस्दथे। केही समय पहिले उनले जमिन बेचेर पत्नीलाई लाखौं रुपियाँ पनि दिएका थिए। त्यसपछि उनीहरू जलपाइगुडी बहुबजार क्षेत्रमा बस्न थालेका थिए। फेरि त्यहाँ बस्दै गर्दा पति सुभाष केही दिन बिमार भए। ज्यादा बिमार हुँदा उनलाई जलपाइगुडी सुपर स्पेसियालिटी अस्पतालमा भर्ना गरिएको थियो। त्यहाँ उपचारपछि पनि उनी ठिकसँगले हिँड्न सक्दैनन्। जानकारीका अनुसार उनी धेरै वर्ष अघि हरिहर आश्रमको एउटा कोठामा बस्ने गर्दथे। त्यसैले उनकी पत्नी अनि छोरीले उनलाई एकजना व्यक्तिको साथमा मन्दिरमा पठाइदिएका छन्। अहिले सुभाष चक्रवर्ती त्यही जीर्ण शीर्ण मन्दिरको चिसो भुइँमा सुतिरहेका छन्। जानकारीका अनुसार सुभाष चक्रवर्तीकी पत्नी अतसी चक्रवर्ती रेशम विभागमा अस्थायी कर्मचारी हुन् भने उनको एक छोरी पनि छिन्। छोरी जलपाइगुडीमा गृह शिक्षिकाको रूपमा काम गर्दछिन्। यस सन्दर्भमा सुभाष चक्रवर्तीकी पत्नी अतसी चक्रवर्तीले आफू करिब 7-8 वर्षदेखि आफ्ना पतिसँग नबसेको बताएकी छन्। पतिसँग आफ्नो कुनै लेनादेना नरहेको पनि उनले स्पष्ट पारेकी छन्। पैसा लिएको सन्दर्भमा आफूले कुनै पैसा नलिएको पनि उनले बताएकी छन्। पतिले आफूसँग दुर्व्यवहार गर्ने गरेको कारण अलग रहेको पनि पत्नी अतसीले जनाएकी छन्। वर्तमानमा उनी जलपाइगुडीको किरायको घरमा बस्दै आएकी छन्। जब उनका पति बिमार थिए तब उनले केही समयसम्म उनको देखभाल गरेकी थिइन्, तर उनका लागि यो सधैँ सम्भव भएन। यसैले उनले पतिलाई मन्दिर पठाइदिन्। কেন এভাবে পড়ে আছেন? গত 29শে মে আমার দোকানে প্রায় 11:30 নাগাদ বাথরুমে যাই, দোকান থেকে বাথরুমে গিয়ে পড়ে যাই। পড়ে গিয়ে আমার দুটো হাত দুটো পা একেবারেই অবশ হয়ে যায়। তো ওই দিনকে রাত 11:30টার সময় ডেকেও কাউকে পাইনি, কারণ আমি দোকানের ভেতরে, সমস্ত দোকান তখন বন্ধ হয়ে গেছে। পরের দিনকে সকালে আমাকে একজন এসে ডাকলো। আমি বললাম ভেতর দিকে আয়, কারণ আমি তো এখানে পড়ে আছি, আমি তো উঠতেই পারছি না, মোবাইলটা উপরে ওটাও টানতে পারছি না, আমি ফ্লোরেই পড়ে আছি। তখন ওই মৃত্যু মণ্ডল নামে একটা ছেলে সবাইকে জানানোর পর আশ্রম থেকেও গেল বসন্ত এরা গিয়ে মকাটাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ওখানকার ডাক্তার সঙ্গে সঙ্গে রেফার করলো জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে। সেখানে দীর্ঘ 28 দিন চিকিৎসা চলার পরেও আমি সুস্থ হইনি। ওখান থেকে বলা হলো এমআরআই করতে হবে। তো সমস্ত জিনিস ভেবে দেখলাম যে এখানে এমআরআই যদি কোনো নার্সিং হোমে করি 15,000 টাকা লাগে, আমার কাছে তখন 500 টাকা সম্বল। তখন আমি বাধ্য হয়ে বললাম ঠিক আছে, আমাকে তাহলে নন বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ট্রান্সফার করো। ওরা ট্রান্সফার করে দিল। এমআরআইটা ওখানে হলো। 9 দিন ওখানে ভর্তি থাকার পর ওরা বলে দিল মেডিকেল বোর্ড যে আপনার যে ধরনের রোগ হয়েছে সেটা কিন্তু এখানে সঠিক চিকিৎসাটা হবে না, আপনাকে কোথাও বাইরে গিয়ে চিকিৎসার সুযোগ নিতে হবে। আমি বাধ্য হয়ে ওখান থেকে আবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হসপিটালে চলে আসলাম। এমআরআই রিপোর্ট দেখালাম ওই ডাক্তারদেরও। ওরা বলেছিল যে এমআরআই রিপোর্টটা আমাকে একটু দেখান। তো সেখানে পরিষ্কার বলে দিল যে এই চিকিৎসা একমাত্র বাগুড়ে হতে পারে, অথবা আপনি সবচেয়ে ভালো চিকিৎসার সুযোগ আছে নেলসে, সেটা হচ্ছে ব্যাঙ্গালোর। আচ্ছা, আমি একটা জিজ্ঞাসা করছি। বললাম এখানে আপনাকে কে নিয়ে দিয়েছে, এই যে পড়ে আছেন? আমি একাই চলে এসেছি হসপিটাল থেকে ছুটি। আপনার বাড়ির পরিবারে কে কে আছে? পরিবারে আমার মিসেস আছে আর আমার মেয়ে আছে। ওনারা কোথায় আছে? ওখানে জলপাইগুড়িতে আছে। কারণ জলপাইগুড়ি কোন জায়গায়? জলপাইগুড়িতে বা বউবাজারে। পরিবার থাকতে এই যে ওখানে কি আপনার বাড়ি? না, বাড়ি না,
মানে ওরা আমার বিশেষ ওই সেরিকালচার ডিপার্টমেন্টে কন্ট্রাকচুয়াল একটা কাজ করে। হ্যাঁ তো কিন্তু কন্ট্রাকচুয়ালে কাজ করলে কী হবে, ওদের 31শে মার্চের পরে বেতন বন্ধ হয়ে যায়। সে বেতন পেতে পেতে পুজোর আগে, এখন ওদের কাছে পয়সা কড়ি নেই যে আমাকে পরিষেবাটা দেবে। কিন্তু মন্দিরে তো কেউ থাকে না এখানে, আপনি যে আছেন। এখন আমি বাধ্য হয়ে আছি যে এখানে যদি মানে আমি না থাকি তাহলে মানে থাকবোটা কোথায়। আমার যেটা ঘর, যেটা আশ্রমের ভেতরে দোতলার নিচে ছিল, সেটাতে এসে এসে দেখি তালা পড়ে গেছে। তো ওরা বললো যে ঠিক আছে, বেটার ট্রিটমেন্টের জন্য আমরা ব্যবস্থা করা হবে, কিন্তু দেবব্রত কোনো ফোনও তোলে না। আর আমার সঙ্গে কোনো যোগাযোগও রাখে না। আমি বহুবার চেষ্টা করেছি ওর সঙ্গে যোগাযোগ। শুনছিলাম আপনার মেয়েও নাকি চাকরি করে। না, ও চাকরি করে না, ও টিউশন করে। কি করে? টিউশন করে। আর আপনার মিসেস কন্ট্রাকচুয়াল করে? কন্ট্রাকচুয়াল। কোথায়? ওটা হচ্ছে সেরিকালচার ডিপার্টমেন্টে, ডেপুটি ডিরেক্টর অফিসে আছে। আচ্ছা, উনি বেতনপত্র পান না? বেতন মাসে তো 1010 টাকা পায়, কিন্তু ওটা প্রতি বছরই একটা প্রবলেম হয়। 31শে মার্চের পর বেতন বন্ধ হয়ে যায়, সেটা খুলতে খুলতে পুজোর আগে টোটাল টাকাটাই পেয়ে যায়। কিন্তু এই যে কয়েকটা মাস মানে দুর্বিষহ একটা দুর্দশার মধ্যেই ওকেও কাটতে হয়। মানে এখন উনি বেতন পাচ্ছেন না? না, বন্ধ আছে। 31শে মার্চের পর বেতন পায় না। আচ্ছা, আপনি যদি এভাবে ফ্লোরে এভাবে থাকেন তাহলে আপনি এমনি অসুস্থ, তাহলে তো আরও বেশি অসুস্থ হওয়ার মানে হয়ে যাবে। সম্ভাবনা তো আছেই। আমি গ্রামবাসীকে জানিয়েছি, ওরা সন্ধ্যেবেলা আসবে, দেখি কী ব্যবস্থা করে। আপনার নাম কি যেন আছে? সুভাষ চক্রবর্তী। বয়স কত হয়েছে আপনার? 63 বছর। আর আপনি এখানে কিভাবে আসলেন, মানে কার সাথে আসলেন? না, আমি ওই হসপিটাল থেকে একজনকে বললাম, পাশের বেডে ছিল। কোন হসপিটালে ছিলেন? বকাডাঙ্গিতে আমাকে অ্যাডমিট করে এখান থেকে। শুক্রবার বৃহস্পতিবারে এসছি, তো বৃহস্পতিবার রাতেই ওই বসন্ত এরা আমাকে বললো যেখানে অন্ধকারে থাকা দরকার নেই, ডাক্তার অবজারভেশনে রাখবে, বকাডাঙ্গিতে চলো। ওরা একটা মারুতি দিয়েছে, অ্যাডমিশন করে দিয়েছে, তারপর কোনো খবর নেয়নি। এই কয়েকটা দিন যে গেল, কোনো খবরই নেয়নি যে আমি বেঁচে আছি না মারা গেছি। কিন্তু আপনাকে তো অবশ্যই হসপিটালে থাকার দরকার, যেহেতু আপনি হসপিটাল থেকে আমাকে বলে দিয়েছে এখানে কোনো চিকিৎসা আপনার নেই, আমরা আপনাকে রাখতে পারবো না, এটা ট্রিটমেন্টের জন্য আপনাকে বাইরেই যেতে হবে। আপনার আসল সমস্যাটা কোথায়? হাত আর পায়ে? হ্যাঁ, হাত আর পা। আবার সমস্যা যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে মানে নার্ভের সমস্যা। আচ্ছা, নার্ভের সমস্যার জন্য প্যারালাইসের মতো হয়ে গেছে। যেখানে বললেন বউবাজার, ওটা কি ভাড়া বাড়ি? ভাড়া বাড়ি। ওখানে আপনার ইয়ে থাকে, মিসেস থাকে? মিসেস থাকে, মেয়ে থাকে। আপনার মিসেস এই অবস্থা আপনাকে ছেড়ে দিল? আসলে কি মানে একেবারেই আর্থিকভাবে দুর্বল। যতটাই দুর্বল হোক, মানুষকে তো আমি দেখেছি। আপনি জলপাইগুড়িতে যেহেতু থাকেন, জলপাইগুড়িতে দেখবেন কোর্টের মধ্যে দুজন হ্যান্ডিক্যাপ ইয়ে করে ভিক্ষে করে স্বামীকে খাওয়ায়, আপনি দেখেছেন তো। আপনার মিসেস এতটাই দুর্বল নয় নিশ্চয়ই যে আপনাকে একেবারে এই অসহায় অবস্থায় স্বামীকে ছেড়ে দিল। এটা কি অমানবিক মনে করছেন না? অমানবিক আমি মনে করছি, কিন্তু ঘটনা হচ্ছে জোর করে তো কাউকে কিছু করা যায় না। দিন দুনিয়া পাল্টে গেছে। আমি এরকমও দেখেছি যে ছেলেকে অসুস্থ মানুষ হতেই পারে, কষ্ট করে ছেলেকে মানুষ করে, সে ছেলের বাবাকে কেটে দেয়। উনি 10,000 টাকা পান, আপনি বললেন 10,000 টাকা এখন পাচ্ছেন না। যাই হোক, উনি তো চলছেন খুব কষ্ট করে, মেয়ে টিউশন কষ্ট করেই চলছে। আপনাকে কষ্ট করে ওই জায়গাটায় রাখতে পারতেন না? আপনার অত সেবা শুশ্রূষা এই সময়টায় প্রয়োজন। যে দেখো এখানে ভাড়ার মালিকের সঙ্গে কন্ডিশন বলে রুগী রাখবো না আমি। এবার আপনার মেয়ে টিউশন করেছে, যাই হোক যতটুকু ইয়ে করে, বাবাকে এই অসহায় অবস্থায় ছেড়ে দিল। এখন যুগ পাল্টেছে, জোর করে কিছু বলতে গেলে হয়তো এইটুকুন আচ্ছা, জোর করে বলতে গেলে আপনাকে হয়তো উল্টাপাল্টা কিছু করে দেবে, তাই তো? মানে করে দেবে, মানে বলবে যে আমরা যাবো না। হ্যাঁ, যাবো না। আচ্ছা, একটু দাদা আপনাকে একটা জিজ্ঞেস করছি, আপনার স্ত্রীর নাম? অতসী চক্রবর্তী। আর আপনার মেয়ের নাম? অনামিকা চক্রবর্তী। কি? অনামিকা চক্রবর্তী। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।